হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা শুরু করেছিলাম পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যতগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। আমরা ভূগোলে যত প্রশ্ন এসেছে 2007 থেকে 2019 সাল পর্যন্ত সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, প্লেলিস্টে দেওয়া রয়েছে। তারপরে পলিটিক্যাল সায়েন্স কমপ্লিট করেছি, বায়োলজি কমপ্লিট করেছি, আজকে মানে ইতিহাসের তৃতীয় নাম্বার ক্লাস। এর আগে দুটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা 2019 সালের সব প্রশ্ন একটি ক্লাসেই আলোচনা করেছিলাম। তারপরের ভিডিওতে আমরা 2015 সালের সব প্রশ্ন একই ভিডিওতে আলোচনা করেছি। আজকে 2013 সালে ইতিহাস বিষয়ের উপরে যতগুলো প্রশ্ন এসেছিল একটি ক্লাসেই আলোচনা করব। তোমরা লিস্টে দেখতেই পাচ্ছ 2013 সালে কয়টি প্রশ্ন এসেছিল ইতিহাস বিষয়ের ওপরে। তো প্রথম প্রশ্নে বলেছে দ্য পারসন ডিসিফার্স অশোকস ইনস্ক্রিপশন অফ দ্য ফার্স্ট টাইম। প্রথম প্রশ্নে বলেছে যে অশোকের যে ইনস্ক্রিপশনটা রয়েছে প্রথমবারের মতন কে পাঠ করেছিলেন। তো তিনি হচ্ছে প্রিন্সিপ। তো নাম্বার 1 যেটা রয়ে থাকে সেটা হচ্ছে যে প্রিন্সিপ, তিনি সবার প্রথমে অশোকের যে ইনস্ক্রিপশন বা লিপিটা পাঠোদ্ধায় করেছেন। এবার অশোক সম্পর্কে আমাদের বেশ গুরুত্বপূর্ণ জিনিস কিছু জানতে হবে। অশোক শব্দের অর্থই হচ্ছে নেই শোক যার। ঠিক আছে, এই অশোকের পিতার নাম কিন্তু বিম্বিসার। অশোকের সময়ে দুইটি যুদ্ধ হয় খুব বিখ্যাত, একটা হচ্ছে কাশ্মীরের যুদ্ধ আর আরেকটা হয় কলিঙ্গের যুদ্ধ। কাশ্মীরের যুদ্ধটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় যুদ্ধ, কিন্তু আমরা সাধারণত জানি কলিঙ্গ যুদ্ধের সম্পর্কে, তবে কাশ্মীরের যুদ্ধটা তার জীবনের সবথেকে বড় যুদ্ধ কিন্তু। ঠিক আছে, তিনি কাশ্মীর আবিষ্কার করেছিলেন, মানে কাশ্মীর স্থাপন করেছিলেন। কাশ্মীর শহরটি শ্রীনগর শহর যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী ছিল, শ্রীনগর শহরের কি ছিল স্থাপন করেন। কে করেন? সম্রাট অশোক। আর এই কথাটা আমরা কিভাবে জানি? এই কথাটি লেখা রয়েছে রাজতরঙ্গিনীতে। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন লিখেছিলেন। তবে এই রাজতরঙ্গিনীটাকে পরবর্তীকালে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে বা ফার্সি ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিলেন কিন্তু মোহাম্মদ সাবাজি লিখেছিলেন কলহন, অনুবাদ করেছিলেন মোহাম্মদ সাবাজি। ঠিক আছে, এই যে অশোক রয়েছে তিনি কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, মানে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো বৌদ্ধ ধর্ম তিনি বৌদ্ধ ধর্মের যে শিক্ষা নিয়েছিলেন তার যে গুরুর নাম, সেই গুরুর নাম কিন্তু ছিল উপগুপ্ত। তারপরে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য অশোকের যে ছেলে এবং মেয়ে তাকে পাঠায়। অশোকের ছেলে এবং মেয়ের নাম কি? একটার নাম হচ্ছে সংঘমিত্রা, বিক্রম। এই দুজনকে পাঠানো হয় শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তো এই যে অশোকের জন্ম তো আমাদের 304 বিসিতে হয় এবং কলিঙ্গের যুদ্ধটা হয়ে থাকে, মানে রাজ্যাভিষেক হয়ে, এটা গুরুত্বপূর্ণ যে অশোকের রাজ্যাভিষেক কবে হয়? 269 কিন্তু বিসিতে হয় অশোকের রাজ্যাভিষেক, কিন্তু কলিঙ্গ যুদ্ধটা হয় 261 বিসিতে, অর্থাৎ 8 বছর পরে। তো ওই জন্য এখানে কিন্তু গ্যাপ 8 বছর হয়। ঠিক আছে, এবার এই যে অশোক কিন্তু সবার প্রথমে হাকমানি বংশের যে রাজা ডেরিয়াসের থেকে তিনি এডিক্ট লেখা শুরু করেছিলেন। হ্যাঁ, এডিক্ট লেখা বা লিপি লেখা শুরু করেছিলেন।
তবে অশোকের যে ইডিক্ট বা লিপিগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর কিছু বিশেষত্ব রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন অশোক যতগুলো ইডিক্ট লিখেছিল সেগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মী ভাষায়, ব্রাহ্মী লিপিতে সর্বাধিক তিনি লিখেছিলেন, সর্বাধিক। তবে তিনি খরষ্ঠী ভাষাতেও লিপি লিখেছিলেন। খরষ্ঠী ভাষা কাদের জন্য? পাকিস্তানের, কিন্তু এটা পাকিস্তানে খরষ্ঠী ভাষায় তিনি লিপি লিখেছিলেন। আরমাইড ভাষায় তিনি লিপি লিখেছিলেন আফগানিস্তানে। ঠিক আছে, তাহলে সবথেকে বেশি তিনি লিপি কোনটার প্রচলন করেন? ব্রাহ্মীতে। আর খরষ্ঠী পাকিস্তানের জন্য, আরমাইড ভাষায় তিনি আফগানিস্তানে কিন্তু এডিক্ট লিখেছিলেন। আর এডিক্ট লেখা সবার প্রথমে তিনি কোথা থেকে পান? হাকমানি বংশের যে ডেরিয়াস আছে সেই ডেরিয়াস থেকে কিন্তু শুরু করেছিলেন। এবার অশোকের যে ইনস্ক্রিপশন বা অভিলেখগুলো রয়েছে তার মধ্যে 7টি আছে ছোট অভিলেখ এবং 14টি কিন্তু বড় অভিলেখ। তো তার যে 7টি ছোট অভিলেখ রয়েছে তার মধ্যে সবথেকে ছোট হচ্ছে যে অভিলেখটা পাওয়া গেছে সেটা লুম্বিনী কোথায় অবস্থান করেছে? নেপালে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। অশোকের 7টা ছোট অভিলেখের মধ্যে সবথেকে ছোট লুম্বিনী এবং নেপালে যেটা অবস্থান করেছে। ওই অভিলেখে কি সম্পর্কে লেখা রয়েছে? ট্যাক্স সম্পর্কে লেখা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর 14টি যে বড় অভিলেখ তিনি লিখেছিলেন তার মধ্যে প্রথম অভিলেখটার মধ্যেই তিনি পশু বলির নিন্দা করেছিলেন এবং 7 নম্বর অভিলেখ, 7 আমি লিখছি, 7 নম্বর অভিলেখে তিনি বলেছিলেন सब धर्मों के साथ साथ रहने के लिए। তাহলে साथ रहने के लिए 7তম অভিলেখে লেখা রয়েছে সব ধর্মকে একত্রে করার জন্য। আর যেহেতু সব ধর্ম একত্রে থাকবে নিশ্চয়ই এটা বড়, হ্যাঁ, 7তম অভিলেখটাই কিন্তু সবথেকে বড় অভিলেখ। আর 11 নম্বর অভিলেখে কি লেখা রয়েছে? মেরে অধিকারিও ব্রাহ্মণও কো না সতাই। হ্যাঁ, তার মানে ব্রাহ্মণদের না সতায়ে, এই কথাটা 11 নম্বর অভিলেখে লেখা রয়েছে। 13 নম্বর অভিলেখ যেটা আমি এখানে লিখছি, 13 নম্বর অভিলেখে লেখা রয়েছে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে। এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কিন্তু 13 নম্বর অভিলেখে লেখা রয়েছে। কলিঙ্গ বর্তমানে কোন রাজ্যে অবস্থান করে? এটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থান করেছে। এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আমরা কোন অভিলেখ থেকে জানতে পারি সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা আমরা হাতিগুম্ফ অভিলেখ থেকে জানতে পারি আমাদের কলিঙ্গ যুদ্ধের সম্পর্কে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? The pact was signed in 1931 through which Gandhiji decided to call off the civil disobedience movement. গান্ধীজির সঙ্গে যে 1931 সালে যে প্যাক্ট করা হয়েছিল সেই প্যাক্টটা কাদের মধ্যে হয়েছিল? আমরা জানি গান্ধী ইরভিন প্যাক্ট হয়েছিল 1931 সালের 5 তারিখের মার্চ মাসে। যে প্যাক্টটা হয়েছিল সেটা গান্ধী এবং ইরভিন এর মধ্যে হয়েছিল। এটা যেহেতু দিল্লিতে হয়েছিল তাই এটা দিল্লি প্যাক্ট নামেও পরিচিত। এবার প্রশ্ন হলো এই প্যাক্টটা হলো কেন? আসলে ইউনাইটেড কিংডমে তখন কি হচ্ছিল? গোল টেবিল বৈঠক এর আয়োজন করেছে কে? রামজে ম্যাকডোনাল্ড। তো তিনি তো ইংল্যান্ডে আছেন এবং ভারতে সেই সময়ে কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন ইরভিন। তো এই রামজে ম্যাকডোনাল্ড ইরভিনকে অর্ডার করেছিল যে ইরভিন যেন গান্ধীজিকে ইন্ডিয়া থেকে ইউকেতে নিয়ে আসে গোল টেবিল বৈঠকে বসার জন্য। কিন্তু গান্ধীজি কিন্তু সেই সময়ে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টে ব্যস্ত থাকার জন্য তিনি কিন্তু যেতে চাননি। তো তারপরে কিন্তু
গান্ধী ইরভিনের সাথে একটা প্যাক্ট করে 5 তারিখের মার্চ মাসে, এবং গান্ধী যা কিছু বলে সব কথাই কিন্তু ইরভিন মেনে নেয়। তো সেই জন্য তারপরে গান্ধীজি বাধ্য হয়ে তারপরে গোল টেবিল বৈঠকে তিনি চলে যান। তো এই প্যাক্টটাকেই বলা হয় গান্ধী ইরভিন প্যাক্ট, যেটা 5 তারিখের মার্চ মাসে 1931 সালে হয়, যার জন্য সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্টটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, তো রামসে ম্যাকডোনাল্ড কিন্তু ইংল্যান্ডে সে গোল টেবিল বৈঠকের সময়ে হেড ছিলেন। আর এটা যাই হোক, আমরা যে গোল টেবিল বৈঠক অনেকবার করেছি, তো এই গোল টেবিল বৈঠক কিন্তু 3টা হয়েছিল, 1930, 1931, 1932। এই দ্বিতীয় নাম্বার গোল টেবিল বৈঠকেই শুধুমাত্র কংগ্রেসরা পার্টিসিপেট করেছিল, বাকি দুটাতে কিন্তু করেনি। তাহলে বাকি 3টাতে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন কিন্তু B.R. আহমেদকর। আরেকজন ছিলেন তেজ বাহাদুর সিপ্রু। এই দুজন কিন্তু 3টা গোল টেবিল বৈঠকেই সামিল হয়েছিলেন। পরের প্রশ্নে বলা হয়েছে, হ্যাঁ, ইন ইন্ডিয়া পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড অ্যাট, চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের মধ্যে কোন কোন রাজ্যে সবার প্রথমে লাগু করা হয়? আমরা জানি বাংলা এবং বিহারের মধ্যে। তো এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এটা কবে হয়? 1793 সালে হয়, লর্ড কর্নওয়ালিস এই সময়। চিরস্থায়ী মানে চিরকাল স্থায়ী, আমাদের কর্ণটা চিরকাল স্থায়ী, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল? কর্ণ করেছিল, কর্নওয়ালিস। ঠিক আছে, এইভাবেই মনে রাখা যায়। এই চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটা নাম হচ্ছে সূর্যাস্তের আইন। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে 11 ভাগ ট্যাক্স নেওয়া হতো কৃষকদের কাছ থেকে, যার মধ্যে 10 ভাগ তো নিত ইংরেজরা, আর 1 ভাগ নেওয়ার অধিকার ছিল জমিদারদের। কিন্তু জমিদাররা অতিরিক্তই শোষণ করে তারা ইংরেজদের তো 10 ভাগ দিত, কিন্তু তাদের জন্য তারা কৃষকদের কাছ থেকে অনেক বেশি ট্যাক্স নিয়ে নিত। তো এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় জমিনদারি সিস্টেম। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে এই কটা জিনিস মনে রাখলেই যথেষ্ট। এরপরে চলে আসবে আমাদের রায়তওয়ারি সিস্টেম। এই রায়ত কথার অর্থই হচ্ছে কৃষক। এই সিস্টেমটা সাউথ ইন্ডিয়ার মধ্যে লাগু ছিল। সাউথ ইন্ডিয়া বলতে মাদ্রাজের মধ্যে এই সিস্টেমটা ছিল। এই সিস্টেমটা প্রবর্তক কে ছিলেন? টমাস মুনরো এই সিস্টেমটা প্রবর্তন করেন, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই রায়তওয়ারি সিস্টেমে তখন কিন্তু জমিদারদের হাঁটিয়ে কৃষকদেরই মেন করলো, কৃষকদের কাছ থেকেই ট্যাক্স নেওয়া শুরু করলো। ঠিক আছে, এটা সাউথ ইন্ডিয়ায় মাদ্রাজের মধ্যে চালু করেন টমাস মুনরো। ঠিক তেমনই আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে মাহলওয়ারি সিস্টেম। এই মহলওয়ারি সিস্টেমে মহল মানেই হচ্ছে পুরো গ্রাম। তো এই গ্রামের কাছ থেকেই কিন্তু কি করতো, এই পুরো গ্রামটার কাছ থেকেই ট্যাক্স নেওয়া হতো। এই মহলওয়ারি সিস্টেমটা কোথায় আছে? নর্থ ইন্ডিয়ার মধ্যে চালু ছিল। এই সিস্টেমটা চালু কে করেছিলেন? ব্যান্টিং চালু করেছিলেন, এবং টমাস ম্যাকেঞ্জি এটা আর ব্যান্টিং আর ম্যাকেঞ্জি দুজন মিলেই কিন্তু মহলওয়ারি সিস্টেমটাকে চালু করেছিলেন। এগুলোই ছিল আমাদের কি বিভিন্ন ধরনের ট্যাক্স কালেক্ট করার সিস্টেম। তো আজকের ক্লাসে 2013 সালটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা 2007 এবং 2009 এই দুটাই বাকি রয়েছে। এই দুটো আমরা দুটি ক্লাসের মধ্যেই আলোচনা করে শেষ করে দেব ইতিহাস। তারপরে অন্য সাবজেক্টের দিকে আমরা কিন্তু অগ্রসর হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।